নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোনালিস ট্রাভেল অ্যান্ড লাইফ এই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভ্লগে। আজকে হচ্ছে 4th অফ এপ্রিল। আমরা আজকে যাচ্ছি তাজমহল দেখতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল তাজমহল দেখার, সবার মতোই আর কি। তো আজকে এখন বাজে সকাল 6:30, তো আমি আর বর রেডি, এখন যাচ্ছি সকাল সকাল তাজমহলের পথে। আমরা এখন চলেছি তাজমহলের পথে। আমাদের হোটেল থেকে 1.2 কিলোমিটার। তো আমরা হাঁটা লাগিয়েছি, সকাল সকাল মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে। আর মর্নিং ওয়াক সকালেই হয় সব সময় করে একটা আমাকে মানে ইয়ে করে। তো আমরা এখন কি করলে এটা? ঠিক আছে। সকালবেলা মর্নিং ওয়াক করছে। আরে ঠিক আছে। এত স্পিডে হাঁটে, মানে ওর সাথে হেঁটে পারা যায় না। বাঁদিকে একটু পিছনেই ছিল তাজমহলে যাওয়ার পার্কিংয়ের জায়গা। আর তাজমহল স্ট্রিট, এটা হচ্ছে তাজমহলের ইস্ট গেট, যেটা দিয়ে আমরা ঢুকবো। ঢুকে ওয়েস্ট গেট দিয়ে আমরা বেরোবো। বেরিয়ে অ্যাকচুয়ালি ওয়েস্ট গেটের একদম কাছেই হচ্ছে আগ্রা ফোর্ট। এবার ব্যাপার হলো তাজমহলে কিছুই অ্যালাউ করে না নিয়ে যেতে ভেতরে। তো সেই জন্য আমরা শুধু জাস্ট ফোনগুলো নিয়ে বেরিয়েছি। আর সেই কারণে তাজমহল দেখে একবার হোটেলে আবার আসতেই হবে। আদারওয়াইজ ওয়েস্ট গেট দিয়ে বেরিয়ে একদম আগ্রা ফোর্ট যাওয়াটা ইজিয়ার, ওখান থেকে 500 মিটার জাস্ট। তো আমাদের সেটা হবে না, আমাদের কিছু জিনিস নিতে আবার আসতেই হবে হোটেলে, তারপর যাব। আচ্ছা, অনলাইন টিকিট অ্যাভেলেবল হিয়ার। এখানে অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে। ছাড়ো তো, এই যে দেখো। ও চলো তো। এই হচ্ছে তাজমহলের ইস্ট গেট, আর এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি। আমরা এন্ট্রির দিকে যাচ্ছি। কালকে রাতে এখানে বেশ জোরে বৃষ্টি হয়েছিল, তার জন্য আজকে সকালবেলা বেশ রিফ্রেশিং একটা ওয়েদার হয়ে আছে। ঠান্ডা ঠান্ডা ভাব, হালকা হালকা, বেশ ভালো লাগছে। অনেকটা দূর অবধি যেতে পারে, তার জন্য অনেক দূরে এসে সেই লাইন দিতে হয়, সেরকম হচ্ছে। দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকছে এই লাইন। তোমার আধার এনেছো? আমরা ঢুকে পড়েছি ভেতরে। এখানে লাইনটা এগোচ্ছে আস্তে আস্তে, আর একটা চেকিং হয় সেখানে। আমার মতে টাকা পয়সা, একটা আইডি আর ফোনে যদি আইডি থাকে সেটাতেও সমস্যা নেই। এটা নিয়ে আসলেই ভালো, আর কিছু ব্যাগ ফ্যাগ না ক্যারি করাই ভালো। আর ব্যাগ ক্যারি করলে পুরো ব্যাগের সব জিনিসপত্র বার করে চেক করে, এবং অনেক কিছু জিনিসই আনতে দেয় না ভেতরে। সেটা কি কি আনতে দেয় না আমি পরে ডিটেলসে বলে দেবো। আপাতত এগোচ্ছি সামনের দিকে। তাজমহলের প্রধান প্রবেশদ্বারটি দরওয়াজা-ই-রওজা নামে পরিচিত। 1632 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মিত হয়। তাজমহলের মূল স্থপতি উস্তাদ আহমদ লাহোরি নিজেই এই প্রবেশদ্বারের নকশা তৈরি করেছিলেন। এই তোরণটি একটি দোতলা কাঠামো, যা প্রায় 93 ফুট উঁচু এবং 150 ফুট চওড়া। তোরণের খিলানে খোদাই করা সূরা আল ফজরের ক্যালিগ্রাফি দর্শকদের জান্নাতে প্রবেশের অনুভূতি দেয়। আর এর নিখুঁত অপটিক্যাল ইলিউশনের কারণে নিচ থেকে ওপরে সব অক্ষরের আকার একেবারে সমান দেখায়, যদিও আসলে ওপরে উঠতে উঠতে কিন্তু লেখার সাইজ বড় হতে থাকে। অপটিক্যাল ইলিউশনের এখানেই শেষ নয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু তাজমহল আকারে বড় হচ্ছে না। এটিও আরেকটি অপটিক্যাল ইলিউশন এবং তাজমহলের বৈশিষ্ট্য। 1632 সাল, প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের শেষ ইচ্ছা পূরণ করতে সম্রাট শাহজাহান শুরু করেন এক মহাকাব্যিক নির্মাণ। যমুনার তীরে
দীর্ঘ 22 বছর ধরে প্রায় 20,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে এই শ্বেতপাথরের অত্যাশ্চর্য স্থাপত্যটি। তাজমহল নির্মাণে খরচ হয়েছিল সেই সময়ের হিসেবে প্রায় 4,20,00,000 ভারতীয় টাকা, যা আজকের দিনে প্রায় 7,500 কোটি ভারতীয় টাকার সমান। সকাল 7টার সময় এই পরিমাণ মানুষ এখানে। আর আমরা এখন তাজমহলের আরো কিছুটা সামনে। এত দূর থেকে দেখে বিল্ডিংটার সাইজটা ঠিক অনুমান করা যাচ্ছে না, কিন্তু অনুমান তখন করা যাবে যদি আপনারা ওই নিচে যে মানুষগুলো রয়েছে তাদেরকে দেখেন আর এর হাইটটা দেখেন। অসাধারণ, জাস্ট অসাধারণ। দূর থেকে তাজমহলকে যতটা সুন্দর দেখায়, এর আর্কিটেকচার বা ভেতরের স্ট্রাকচার কিন্তু তার চেয়েও 1000 গুণ বেশি অবিশ্বাস্য। আজ আপনাদের জানাবো এই শ্বেতপাথরের স্থাপত্যের কিছু গোপন ম্যাজিক। প্রথমেই খেয়াল করুন এর চারপাশের 4টে মিনারের দিকে। মিনারগুলি কিন্তু একদম সোজা নয়, বরং বাইরের দিকে সামান্য হেলানো রয়েছে। মুঘল ইঞ্জিনিয়াররা এটা ইচ্ছা করেই করেছিলেন, যাতে কখনো বড় ভূমিকম্প হলে মিনারগুলো মূল গম্বুজের ওপর না পড়ে বাইরের দিকে ভেঙে পড়ে। এবারে আসা যাক তাজমহলের সেই আইকনিক গম্বুজ অথবা ডোমে। এটি একটি ডাবল ডোম, অর্থাৎ বাইরে থেকে আমরা যে বিশাল গম্বুজটা দেখি, ভেতরে ঢুকলে কিন্তু সিলিং অতটা উঁচুতে মনে হবে না। এই টেকনিকের কারণেই পুরো বিল্ডিংয়ের ভেতরের অ্যাকুস্টিক্স বা সাউন্ড সিস্টেম এত চমৎকার। কি করছো? ফটো তুলছি। ফটো তোলার মতলব লাগছে না। তাহলে কিসের মতলব লাগছে? এটা অন্যরকম লাগছে। এটা কিছু ভাবছো, এটা করতে চাইছো কিছু একটা। তাই? হ্যাঁ। এই যে আমরা দুজনে চলে এসেছি তাজমহলে। আমার মানে দেখতে ঠিকঠাক খারাপ না, কিন্তু যে ভিডিও করছে সে দেখতে আরো বেশি ভালো। বন্ধুরা এইরকম বর যেন আপনারা সবাই পান, এই প্রার্থনা করি। এটা হচ্ছে মসজিদ কাম মাদ্রাসা, কারণ মুঘল সম্রাটরা যেখানেই যাই বানাতেন পাশে একটা করে মসজিদ বা ভেতরে একটা করে মসজিদ, অন্তত পক্ষে একটা থাকতো। হ্যাঁ, এনাদের সাথে দেখা হয়েছে, এরা খুব সুইট। মারিয়া অ্যান্ড হোসে and Anirban and Sonali. And we have known each other for what? 20 minutes? Yeah. And I already asked for both of your numbers. Yeah. তো আমরা এখন অলমোস্ট একদম সামনে তাজমহলের ভেতরে প্রবেশ করার করতে চলেছি আর কি। প্রচুর লাইন, দেখো এই যে অবস্থা, বিশাল লাইন এখানে। আর একটা জিনিস জাস্ট বলি, শুধু তাজমহলের নিচটা দেখে যদি কেউ চলে যেতে চান তাহলে সেটার টিকিট হচ্ছে 50 রুপিস, আর এই ওপরে ঢোকার জন্য এক্সট্রা 200 টাকা লাগে। আর একবারে অনলাইনে কেটে নিলে, যেটা আমরা করেছি, 245 লাগে, 245 দিলেই হয়ে যায়। তো এই হচ্ছে সিস্টেম। এই যে গেটটা রয়েছে, দেখুন এখানে আরবিতে কোরআনের আয়াত লেখা রয়েছে। এই প্যাটার্নটা আপনারা বুলন্দ দরওয়াজাতে দেখতে পাবেন, আরও অনেক মুঘল স্ট্রাকচারেই দেখতে পাবেন। এই দেখুন এই যে এন্ট্রির জায়গাটা, এখানেও কিছু এরকম লেখা রয়েছে। তার সাথে সাদা মার্বেলের ওপর মিনে করা কাজ, যেটা মুঘলদের স্পেশালিটি ছিল। এই হচ্ছে তাজমহলের পেছন, যেটা হয়তো আপনারা অলরেডি জানেন যে তাজমহল চারদিক থেকে একদম সিমেট্রিক্যাল হয়। এই যে মিনে করা এবং কোরআনের আয়াত, যেটা আপনারা এই দরজাতেও দেখতে পাচ্ছেন, একদম একই প্যাটার্ন ভেতরেও রয়েছে। ভেতরের ভিডিও বা ছবি আমরা তুলতে পারিনি, কারণ সেটা ভেতরে অ্যালাউড নয়। তবে দেখেই বুঝতে পারছেন সামনে আর পেছনে একদমই একরকম, দুটো সাইডেও একই রকম ডিজাইন রয়েছে। এই হচ্ছে সেই যমুনা নদী। যমুনা নদীর ধারে এই বিশাল মনুমেন্ট তৈরি করা হয়েছিল, আপনারা সবাই জানেন। এইটা হচ্ছে গেস্ট হাউস,
আর এইটাও তাজমহলের একদম সামনে। তাজমহলের ডান সাইড থেকে দেখলে ডান দিকে আর কি এটা। আমরা তাজমহল দেখে এবার বেরিয়ে যাচ্ছি। ওইখান দিয়ে ঢুকেছিলাম, ওই যে ওই রাস্তাটা দেখছেন, ওখান দিয়ে ঢুকে মানে পিছন দিয়ে গিয়ে পুরো ঘুরে প্রদক্ষিণ করে এসে এই সাইড দিয়ে আমরা নামলাম। নেমে এবার এই যে এইখান দিয়ে এসে বেরোনোর জায়গা। আর একটা জিনিস বলে রাখি যে তাজমহলে তো এমনি কিছু ক্যারি করতে দেয় না, জলের বোতল হয়তো ক্যারি করতে পারেন আপনারা, বাট এখানে এই যে পানীয় জলের ব্যবস্থা রয়েছে বেরোনোর পথে, অনেকগুলো রয়েছে এখানে পরপর, এই যে রয়েছে সব। তো এখানে এসে আপনারা জল পান করতে পারেন আর কি। তো তার জন্য কিছুক্ষণ ওয়েট তো অবভিয়াসলি করতে হবে, বাট এখানটায় রয়েছে পানীয় জলের ব্যবস্থা। তো আমাদের তাজমহল তো দেখা হয়ে গেছে। তাজমহলে যখন আমরা ঢুকেছিলাম তখন ওই আপনারা দেখতে পাবেন ওই দিক দিয়ে এসে সোজা ঢুকেছিলাম। এখন বেরিয়ে আমরা এই দিকে এলাম, এই দিকে গিয়ে এইখান দিয়ে এক্সিট আছে, এখান দিয়ে বেরিয়ে সিদ্ধেশ্বর মহাদেব মন্দির যেটা এখানে রয়েছে সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। ওই মসজিদের ঠিক পেছনেই কিন্তু অতি প্রাচীন সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে আসছি, এই মসজিদের গাড়িয়ে গাড়িয়ে সব রাস্তা, এই যে রাস্তাটা যাচ্ছে, এখানে লিটারালি কেউ নেই, শুধু আমরা দুজনেই হাঁটছি। মানে এক দুজন আসে হয়তো, তারা লোকালস হবে, বাট ভিজিটার্স কেউই নেই। সোজা দেখতেই পাচ্ছেন মায়ের মূর্তি, আর বাঁদিকে রয়েছে শিবের মূর্তি, এই বাঁদিকের মূর্তি। আর এই হচ্ছে এরিয়াটা, একদম যমুনা নদীর সামনে, আর কেউ নেই, জাস্ট আমরাই ছিলাম আর কয়েকজন পণ্ডিতজি রয়েছেন আর কি। তো এই হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির। এই হচ্ছে যমুনা নদী, একদম পাড়ে আমরা চলে এসেছি। এই হচ্ছে যমুনা নদী। আমরা সকালবেলা তাজমহল দেখতে গেছিলাম, তারপরে তাজমহল দেখে 10টা নাগাদ হোটেলে ফিরে এসেছি ব্রেকফাস্ট করে, আবার একটু রেস্ট নিয়ে এখন 11টা বাজে। এখন আবার আমরা যাচ্ছি, আমাদের এখনও দেখা বাকি আকবর স্টোম আর মেনলি আর কি আগ্রা ফোর্ট আর আকবর স্টোম। প্রথমে যাচ্ছি আকবর স্টোম, এখান থেকে প্রায় 17-18 কিলোমিটার দূরে। ওটা আগে দেখে তারপর ফেরার সময় আগ্রা ফোর্ট দেখে আবার ব্যাক টু হোটেল, এই প্ল্যান। চলো যাওয়া যাক। তাজমহল এবং সিদ্ধেশ্বর মহাদেব দেখে এসে আমরা এখানে এতটাই টায়ার্ড হয়ে গেছি আকবর স্টোমে পৌঁছাতে যে গোটা অটো যাত্রা ঘুমোতে এসেছি। চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। গুড নাইট গাইস। আমরা এসেছি আকবর স্টোম দেখতে। তো আকবর স্টোমের যে কমপ্লেক্সটা আর কি, সেখানেই দুটো জায়গা আছে, একটা কাঁচমহল আছে, একটা আকবর স্টোম আছে। প্রথমে আমরা এসেছি কাঁচমহলের সামনে, এন্ট্রি করালাম গেটে, তারপর ওখান থেকে এলাম, এসে ওই যে ওই দিক দিয়ে এসে এখানে ডান দিকে কাঁচমহল আছে। তো আমি এখন কাঁচমহলের সামনেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কাঁচমহল। এটা বেসিক্যালি সম্রাট জাহাঙ্গীর তার শিকার দুর্গ হিসাবে ইউজ করতেন আর কি, শিকার করতে। তখন সেই সময় সব জঙ্গল ছিল, বন জঙ্গলে ঘেরা ছিল। তো এই বিল্ডিংটা বেসিক্যালি শিকার দেখার জন্য বা শিকার ধরার প্ল্যানিংয়ের জন্য ইউজ করা হতো। এবং ভেতরে মানে কাঁচ দিয়ে এমনভাবে ডিজাইন করা হয়েছিল 3D এফেক্টস তৈরি হয় আর কি। पूरा जंगल एरिया था, इसमें शिकार खेलता था, बैठता था, उठता था, गेस्ट रूम। বলা হয়ে থাকে যে তাজমহলের গেটের চেয়েও এই গেটের কারুকার্য অনেক বেশি রাজকীয় আর জাঁকজমকপূর্ণ।
লাল বেলে পাথরের তৈরি এই বিশাল প্রবেশদ্বারের গায়ে সাদা মার্বেল, কালো পাথর এবং রঙিন টাইলসের যে জ্যামিতিক নকশা করা রয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। এই প্রবেশদ্বারকে সিকান্দ্রার বুলন্দ দরওয়াজাও বলা হয়ে থাকে। ভিতরে পা রাখার পর ওপরে তাকালেই যে ফিকে হয়ে যাওয়া ছাদটা চোখে পড়ে তা কিন্তু 400 বছর আগে এরকম ছিল না। আসল সোনা এবং স্যাফায়ারের কারুকার্যে জলজল করত। 1688 সালে জাট বিদ্রোহের সময় এখানে ভয়াবহ লুটপাট চলে, যার ফলে দেওয়ালের সব সোনা আর জৌলুস আজ চিরতরে হারিয়ে গেছে। আমরা এখন যেখানে ঘুরছি সেটা হচ্ছে আকবর স্টোন। এই হচ্ছে ঢোকার দরজা, সিকান্দ্রার বুলন্দ দরওয়াজা বলে একে। আর এই হচ্ছে আকবর স্টোন। এটার পরিকল্পনা করেছিলেন সম্রাট আকবর নিজেই, এবং পরবর্তীতে সম্রাট আকবরের মৃত্যুর পর তার ছেলে সম্রাট জাহাঙ্গীর এর নির্মাণ কাজ শেষ করেন। এবং সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের যে মিলিত পরিকল্পনা এর পিছনে রয়েছে সেটা খুব সহজেই বোঝা যায় এই স্ট্রাকচার থেকে। কারণ আকবরের পরিকল্পিত যতগুলো বিল্ডিং রয়েছে সেখানে সব উনি লাল বেলে পাথর ইউজ করা পছন্দ করতেন, এবং জাহাঙ্গীর কিছু কিছু সাদা মার্বেলের ব্যবহার পছন্দ করতেন। এবং তার পরবর্তীতে সম্রাট শাহজাহান আসেন, তখন তিনি পুরোটাই সব কিছু সাদা মার্বেলের নির্মাণ করিয়েছিলেন। সবথেকে বড় উদাহরণ তাজমহল রয়েছে। তো এই যে মনুমেন্টসগুলো রয়েছে, এখানে যে মনুমেন্টটা রয়েছে সাদা মার্বেলের এবং লাল বেলে পাথরের মিশ্রণ দেখতে পাই। তো খুব সহজেই বোঝা যায় যে ওনাদের দুজনের পরিকল্পনাই এর পিছনে রয়েছে। আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে যে সম্রাট আকবর তার মৃত্যুর আগে থেকেই তার সমাধির পরিকল্পনা করে গেছেন। মানে এটা হয়তো ওই লেভেলের সম্রাটরাই পারেন, তাদের প্রতিপত্তি, তাদের পাওয়ার কতটা ছিল সেটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেজন্য নিজের সমাধিটুকুও নিজে পরিকল্পনা করে গেছেন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে স্ট্রাকচারটা রয়েছে এখানে যে ওপরের এই গম্বুজগুলো রয়েছে তার ডিজাইনটা অনেকটা রাজস্থানের রাজপুত ডিজাইনের মতন, এবং তার সাথে এই লাল এবং সাদার পাথরের সংমিশ্রণ তো রয়েছে। তার সাথে এই সামনের গেটে আমরা ইসলামিক ডিজাইন দেখতে পাচ্ছি, এবং এই পুরো স্ট্রাকচারটা কিছুটা বুদ্ধিস্ট যে মনেস্ট্রি হয় সেই প্যাটার্নে তৈরি। তো এখানে একটা বেশ অনেকগুলো ধর্মের সমন্বয় আমরা দেখতে পাই। তো এটাই এই আকবর স্টোনের যে স্ট্রাকচার তার একটা বিশেষ বৈশিষ্ট্য। প্রবেশকক্ষ থেকে আসল সমাধিকক্ষ পর্যন্ত যাওয়ার জন্য একটি লম্বা, সরু এবং তুলনামূলকভাবে অন্ধকার ঢালু সুড়ঙ্গপথ পার হয়ে যেতে হয়। অন্ধকার সুড়ঙ্গপথটি পেরোলেই চোখে পড়বে এক শান্ত প্রকোষ্ঠ। এখানেই রয়েছে সম্রাট আকবরের আসল কবর। তার নিজের ইচ্ছা অনুযায়ী এই কক্ষটি অন্যান্য মুঘল সমাধির মতো জাঁকজমকপূর্ণ নয়, বরং একেবারেই সাধারণ। তবে এখানকার অ্যাকোস্টিক্স এতটাই চমৎকার যে সামান্য শব্দ করলেও তা কয়েক সেকেন্ড ধরে অনুরণিত হয়। আকবরের মূল সমাধিকক্ষের ঠিক পাশেই আরও দুটি ছোট সমাধি দেখতে পাওয়া যায়। এগুলো হলো সম্রাটের দুই মেয়ে শুকর উন নিসা বেগম আর আরাম বানু বেগমের শেষ শয্যা। ভালো করে শুনুন, ময়ূরের ডাক শোনা যাচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। এই যে সামনে একটা আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি একটা গেট। মানে এই আকবর স্টোন যে তৈরি হয়েছে এটা 119 একর জায়গার মধ্যে তৈরি করা হয়েছিল, এবং চার বাগ হচ্ছে একটি গার্ডেন আর কি,
তার মধ্যে এই পুরো স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এবং জাস্ট সিমেট্রি করার জন্য চারদিকে 4টে গেট করা হয়েছে। সামনে যেটা আমরা দেখলাম এটা আর কিছুই নয়, একটা এন্ট্রি গেট, বাট সবকটা গেট দিয়ে এন্ট্রি করা হয় না, শুধুমাত্র সাউথ গেটটাই এন্ট্রি গেট হিসাবে ইউজ করা হয়, বাকিগুলো জাস্ট সিমেট্রি ক্রিয়েট করার জন্য তৈরি করা হয়েছে। আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে, এখানে আগ্রা ফোর্টের একদম কাছেই। আমাদের আকবর স্টোন দেখা হয়ে গেছে, এটা হচ্ছে কেসার রেস্টুরেন্ট। তো দেখাই যে আমরা কি নিয়েছি। এটা হচ্ছে আমাদের খাবার, এটার নাম হচ্ছে মহারাজা থালি। এর মধ্যে বিরিয়ানি আছে, চিকেন আছে, ডিম আছে, ডাল আছে, রায়তা আছে, স্যালাড আছে আর রুটি আছে, তন্দুরি রুটি। তো এই হচ্ছে আমাদের মেনু। তো এটা আমরা এখন খাবো। আমরা চলে এসেছি আগ্রা ফোর্ট। এই হচ্ছে আগ্রা ফোর্টে ঢোকার গেট। এই গেটটাকে বলে অমর সিং গেট। আচ্ছা, তো অমর সিং গেট দিয়ে আমরা এখন এন্ট্রি করব। চলো যাওয়া যাক। এরকম একটা জায়গায় মানুষজন নাকি থাকতো, তাই না? হ্যাঁ, সেটাই। ওই দিন কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আগ্রা ফোর্টের পুরো ভিডিও করতে পারিনি। ইন ফিউচার আবার নিশ্চয়ই যাওয়া হবে, তখন আগ্রা ফোর্টের ডিটেল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে। নিচ্ছি একটি ছোট্ট বিরতি।